কাজের ব্যস্ততার ফলে অনেকদিন পর বাবার ঘরে গিয়েছিলাম। ঘরে ঢুকতেই মনটা যেন শান্ত হয়ে গেল। বাবার বই পড়া ও ডায়েরি লেখার অভ্যাস ছিল, সেজন্য বাবার আলমারি বই ও ডায়েরিতে ভর্তি রয়েছে। কিন্তু আমার ব্যস্ততার কারণে ঘরটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই পরিষ্কার শুরু করলাম। পরিষ্কার করতে গিয়ে বাবার সেই অতি প্রিয় ডায়েরিটা চোখে পড়ল, যেটা বাবা কখনোই কাউকে পড়তে দিতেন না। আর জিজ্ঞাসা করলেই বলতেন, এটা আমার জীবনের একটা বিশেষ ডায়েরি, তাই তোমরা এটা কখনো পড়তে চাইবে না। হ্যাঁ, এটা তোমরা পাবে আমার মৃত্যুর পর, তার আগে তোমরা দেখতে পাবে না কখনো এই ডায়েরিটা। তাই আজ সন্দেহবশত ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, ঘটনাগুলো আজও আমার কাছে অলৌকিক, অবাস্তব ও অবিশ্বাস মনে হয়। ঘটনাগুলো ভাবলে মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি। আজ আমরা 4 জন বন্ধু মিলে ঠিক করলাম কাল দীঘায় ঘুরতে যাব। সেই মতো সকাল সকাল বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। দীঘার সেই ছোট্ট দ্বীপটা সবসময়ই রহস্যময় ছিল। গ্রামে গুজব শোনা যায়, রাত হলেই নাকি দ্বীপটা ভুতুড়ে হয়ে ওঠে। দিনের আলোতে এই দ্বীপটা খুব সুন্দর দেখায়, কিন্তু রাত নামতেই যেন একটা অজানা ভয় চারপাশে ছড়িয়ে পড়ে। আমরা শুনেছিলাম দীঘার দ্বীপটা খুব সুন্দর, কিন্তু এই দ্বীপটা নিয়ে প্রচলিত গুজব আমাদের মধ্যে একটা কৌতূহল জাগিয়েছিল। তাই আমরা সিদ্ধান্ত নিলাম দ্বীপটা ঘুরে দেখতেই হবে। আমরা সন্ধ্যার সময় দ্বীপের দিকে রওনা দিলাম। দ্বীপের কাছে পৌঁছে নেমে পড়লাম। চারপাশে শুধুই অন্ধকার, শুধু ওই আমাদের টর্চের আলোয় সামান্য কিছু দেখা যাচ্ছে। আমি বললাম, চল আগে একটু ঘুরে দেখি। এই দ্বীপটা নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প শুনেছি, সাবধানে থাকবো সবাই। ভয় পেলে চলবে না, আমরা সবাই একসঙ্গে আছি। আমরা দ্বীপের মধ্যে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা পুরনো বাড়ি দেখতে পেলাম। বাড়িটার দরজা খুলে ভিতরে ঢুকলাম। বাড়িটার ভিতরে ধুলো জমে আছে, দেওয়ালে মাকড়সার জাল। হঠাৎই একটা ঠান্ডা বাতাস এসে আমাদেরকে কাঁপিয়ে দিল। সুমন বলল, এ কি বাতাস না অন্য কিছু? চল বাইরের ভিতরটা একটু ভালো করে দেখি। আমরা বাড়ির ঘরগুলো ঘুরে দেখতে লাগলাম। একটা ঘরে ঢুকতেই হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা ভয় পেয়ে গেলাম। আমি বলে উঠলাম, এটা কি করে হলো? দরজা তো খোলা ছিল। হয়তো বাতাসে বন্ধ হয়ে গেছে, চেষ্টা করে দেখি খুলতে পারি কিনা। আমরা অনেক চেষ্টা করেও দরজাটা খুলতে পারলাম না। হঠাৎ আমাদের সামনে একটা ছায়া দেখা গেল। ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের গা তখন শিউরে উঠেছে। ছায়াটা একটা মেয়েটার মুখে একরাশ বেদনা। সেই একরাশ বেদনাময় কণ্ঠে সে বলে উঠল, আমরা 4 জনই বললাম,
আমরা দ্বীপটাকে দেখতে এসেছি। তুমি কি? আমরা বিস্মিত হয়ে বললাম, কিভাবে তোমার মৃত্যু হয়েছে? আমরা কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আমরা 4 জন সাহস করে রূপার সেই কবরটা খোঁজার জন্যে বেরোলাম। দ্বীপটা একই অন্ধকার, তার উপরে আবার সেই রকম কবর, গাটা বেশ ছমছমেই করতে লাগলো। কিন্তু দ্বীপের সেই অন্ধকারে আমরা চলতে লাগলাম। কিছুক্ষণ পরে আমরা একটা পুরনো কবর দেখতে পেলাম। কবরটার উপরে আবার একটা পুঁতিও রাখা ছিল। আমি তারপর বললাম, চল এই পুঁতিটা আমরা পুড়িয়ে ফেলি। রূপার কথা মতো এই পুঁতিটা পুড়িয়ে ফেললেই সে শান্তি পাবে। এই পুঁথিটাই হবে, চলো এটা পুড়িয়ে ফেলি। তো সেই মতো আমরা পুঁথিটা নিয়ে একটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেললাম। হঠাৎ করে একটা তীব্র বাতাস বয়ে গেল। রূপার আত্মাটা ধীরে ধীরে মিলে গেল। সে হাসি মুখে বলল, আমরা দেখলাম রূপার আত্মা শান্তিতে কোথাও যেন মিশে যাচ্ছে। দ্বীপটা হঠাৎ করেই শান্ত হয়ে গেল। চারপাশে আর কোনো ভয়ের চিহ্ন নেই। আমরা আনন্দিত মন নিয়ে দ্বীপ থেকে ফিরে এলাম। দীঘার দ্বীপটা আবারও শান্ত হয়ে গেল। গ্রামে ফিরে এসে আমরা সবাইকে গল্পটা শোনালাম। গ্রামের লোকেরা তো অবাক হয়ে আমাদের কথাগুলো শুনছিল। তাদের মধ্যে কেউ বিশ্বাস করেছে, আবার কেউ বিশ্বাস করেনি, কিন্তু আমরা বিশ্বাস করলাম। কারণ আমরা নিজেরাও জানতাম দ্বীপটা নিয়ে যে গুজবটা কতটা সত্য। আমি, রিয়া, সুমন আর তানিয়া বুঝলাম সাহস আর বিশ্বাস নিয়ে যে কোনো রহস্য সমাধান করা যায়। আমরা আরেকবার দ্বীপে যাওয়ার কথা ভাবলাম, তবে এবার শুধু ভয় থেকে মুক্তি পেয়ে প্রকৃতির সেই সৌন্দর্য উপভোগ করার জন্য।